ওকে, আজকে আমরা গত ক্লাসে মনে হয় আলোচনা করেছিলাম লিনিয়ার ইকুয়েশন নিয়ে, তাই না? একটা এক্সাম্পল করেছিলাম আর এক্সারসাইজ থেকে একটু আলোচনা হয়েছে। অ্যাজ পার আই নো, গত ক্লাসটা লিনিয়ার ইকুয়েশন নিয়ে আলোচনা হয়েছে এবং যতটুকু মনে আছে আমি ভিডিও মনে দিয়ে দিচ্ছিলাম ক্লাসরুমে, তাই না? ক্লাসটা লেকচার 5। জি স্যার। এই ক্ষেত্রে আমি খুব বেশি জি স্যার। সচেতনতার পরিচয় দিয়েছি, কারণ সময় মতো দিয়ে দিতে পেরেছিলাম। জি স্যার। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, জি বলেন। হ্যাঁ ম্যাডাম, কিছু বলছেন, কোশ্চেনটা কি বলেন একটু। জি স্যার, জি স্যার। ওই যে লেকচার 4 এ স্যার হোমোজেনাস ইকুয়েশন ওইটা সলভ করার ক্ষেত্রে ওই যে ইনিশিয়াল প্রবলেম গুলা ওই সলভ করতে গেলে স্যার আপনি প্রথমে এক্সাক্ট কিনা ওইটা আগে চেক করছেন। আর স্যার ওইটা কি এক্সাক্ট চেক করা কি স্যার মানে না খুব না, দরকার স্যার? এক্সাক্টটা কিন্তু আমরা মুখে মুখে হিসাব করেছি, খেয়াল করেছেন কি আপনি? জি স্যার, জি স্যার। এট ফার্স্ট আমরা একটু, আমি ওই কথাটা বলেছিলাম এই জন্য, ধরে নেন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি mxy dx plus nxy dy equals to 0 আকারে থাকে, তাহলে আপনার মাথায় প্রথম চিন্তাটাই কিন্তু আসতে পারে যে এটা কি স্ট্যান্ডার্ড মেথড না গ্রুপিং মেথড না হোমোজেনিয়াস, এরকম একটা চিন্তা আসবে না? কোনটা অ্যাপ্লাই করব, মেথড তো উল্লেখ নাই। তাহলে কি আপনার উচিত হবে প্রথমেই মনে মনেই একটু মুখে মুখে চেক করা যেটা কি এক্সাক্ট হয় কিনা, দেখি ডেরিভেটিভ করে এক্সাক্ট হয় কিনা। যদি এক্সাক্ট হয় তাহলে আপনি স্ট্যান্ডার্ড অথবা গ্রুপিং এ আগাবেন। যদি ইন কেস আপনি মুখে মুখে যখন হিসাবটা করলেন যে এক্সাক্ট হচ্ছে না, দেন একটাই অপশন এখন আপনার সামনে আছে যেগুলো আপনি জানেন, তার মধ্যে একটা হচ্ছে কি হোমোজেনিয়াস ইকুয়েশন। সেই জন্য আমি চেক করেছিলাম যে আপনার মাথায় যে চিন্তাটা আসতে পারে সেটাই আমি প্রথমে আলোচনা করেছি। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। সো আজকে আমি আলোচনা করব হচ্ছে বার্নৌলি ইকুয়েশন নিয়ে। তবে বার্নৌলি ইকুয়েশন এর ধরন নিয়ে কিন্তু আলোচনা করেছি আমরা গত ক্লাসের আগের ক্লাসেই মেবি, বা গত ক্লাসে, যে বার্নৌলি ইকুয়েশনের ধরন কেমন থাকে। শুধু লিনিয়ার ইকুয়েশনের সাথে বার্নৌলি ইকুয়েশনের মূল পার্থক্যটা থাকে যে রাইট হ্যান্ড সাইডে একটা y টু দা পাওয়ার n নামক একটা টার্ম থাকে রাইট সাইডে। তবে শর্ত হচ্ছে n এর ভ্যালু কখনো 0 হবে না এবং 1 হবে না। ওকে, তো আমরা এই রিলেটেড একটা প্রবলেম একটু সলভ করার চেষ্টা করব আজকে, শেখার চেষ্টা করব যে হাউ টু সলভ এ বার্নৌলি ইকুয়েশন। দেন যদি আমরা সময় পাই, হ্যাঁ একটা এক্সাম্পল আমি নিজে করাবো, দেন এক্সারসাইজ থেকে হয়তো একটা প্রবলেম দেখানোর চেষ্টা করব। দেন যদি সময় পাই তাহলে আমরা হয়তো একটা অ্যাপ্লিকেশন, ডিফারেনশিয়াল ইকুয়েশনের অ্যাপ্লিকেশনের একটা প্রবলেম হয়তো আজকে দেখাতে পারি যদি সময় করতে পারি। ঠিক আছে? তো আমরা মূল টপিকে চলে যাই। তো আমার আজকে প্রথম আলোচনার বিষয় যেহেতু বার্নৌলি ইকুয়েশন, প্রথমে একটা বার্নৌলি ইকুয়েশন একটু সলভ করার চেষ্টা করি। যে সলভ দ্য ইকুয়েশন dy dx plus y which equals to x y cube। এখন দেখেন তো এই ইকুয়েশনটা দেখে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেখে কি বার্নৌলি ইকুয়েশন মনে হয় কিনা আপনার? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, না কে বলেছেন? একজন মনে হয় না বলেছেন। জি স্যার। কেউ একজন না বলেছিলেন মেবি। dy dx ফ্রি টার্ম আছে, y এর সাথে একটা x এর ফাংশন থাকার কথা কিন্তু নাই, দ্যাট মিন্স সেটা 1। রাইট হ্যান্ড সাইডে একটা x এর ফাংশন থাকার কথা আছে এবং y টু দা পাওয়ার n নামক একটা টার্ম থাকার কথা, তবে n এর ভ্যালু 0 হবে না এবং 1 হবে না। তো দেখেন এখানে n এর ভ্যালু 3। তাহলে ক্লিয়ারলি দিস ইজ এ বার্নৌলি ইকুয়েশন। নিশ্চিতভাবেই হচ্ছে এটা একটা বার্নৌলি ইকুয়েশন। সো আমরা এখন এটাকে একটু সলভ করার চেষ্টা করব। সলিউশন, আমরা ইকুয়েশনটাকে একটু হাওয়াল লিখছি, dy dx plus y equals to xy cube. So say this is equation 1. আমরা বলছিলাম, আমি দেখেন আপনাদের মনে আছে কিনা যে বার্নৌলি ইকুয়েশনকে সলভ করতে গেলে এট ফার্স্ট আমাদের কাজ হচ্ছে যে বার্নৌলি ইকুয়েশনটাকে লিনিয়ার ইকুয়েশনে ট্রান্সফর্ম করা। বার্নৌলিকে কোন ইকুয়েশনে ট্রান্সফর্ম করব? লিনিয়ারে। দেন যেহেতু লিনিয়ারকে সলভ করতে আমরা জানি, তাহলে পরের অংশটা আমরা ইজিলি করতে পারবো, তাই না? তাহলে বার্নৌলি ইকুয়েশনকে সলভ করার আমার ফার্স্ট ক্রাইটেরিয়া, ওয়ান এন্ড অনলি ক্রাইটেরিয়া হচ্ছে টু ট্রান্সফর্ম দিস ইকুয়েশন ইনটু এ লিনিয়ার ইকুয়েশন, রাইট?
এই কথাটা বলেছি আমি ক্লাসে, জি অবশ্যই স্যার, ইয়েস স্যার। যে বার্নলিকে লিনিয়ারে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে স্যার কিভাবে ট্রান্সফর্ম করা যায়, কি অ্যাপ্লাই করলে এখানে যে বার্নলি ইকুয়েশনটাই লিনিয়ার ইকুয়েশন হয়ে যাবে, এটা একটা প্রশ্ন দাঁড়ায়। তো যে কোনো বার্নলি ইকুয়েশনকে লিনিয়ার ইকুয়েশনে ট্রান্সফর্ম করতে হলে আপনাকে শুধু দুইটা স্টেপ মনে রাখতে হবে, জাস্ট দুইটা স্টেপ। যে কোনো বার্নলি ইকুয়েশনকে লিনিয়ারে নেওয়ার এক ওয়ে হচ্ছে এটাই যে দুইটা স্টেপ মনে রাখতে হবে। ফার্স্ট স্টেপটা হচ্ছে এরকম যে এই যে বার্নলি ইকুয়েশনে যে y টু দা পাওয়ার n নামক একটা টার্ম আছে রাইট হ্যান্ড সাইডে, যেখানে এখানে হচ্ছে y কিউব, সামহাউ এই রাইট হ্যান্ড সাইড থেকে y টু দা পাওয়ার n নামক টার্মটাকে এলিমিনেট করতে হবে, অ্যাভয়েড করতে, বাদ দিতে হবে। এখন আমাকে একটু বলেন আপনারা যে এই ইকুয়েশন 1 কে কি করলে রাইট হ্যান্ড সাইডে y কিউব থাকবে না? So y cube দ্বারা ডিভাইড করলে y কিউব দ্বারা ডিভাইড করলে, দিস ইজ Both সিম্পল। হ্যাঁ, সিম্পল কোশ্চেন এন্ড সিম্পল আনসার। ওকে, y কিউব দ্বারা কি করতে হবে? ডিভাইড করতে হবে। ডিভাইড করলে রাইট হ্যান্ড সাইডে আর y কিউব থাকবে না। আচ্ছা, এখন বলেন কোন টার্মকে y কিউব দ্বারা ডিভাইড করা যে কথা, y টু দ্য পাওয়ার -3 দ্বারা গুণ করা কি এক কথা কিনা? জি স্যার। কারণ y কিউব দ্বারা ভাগ করা যে কথা, y টু দ্য পাওয়ার -3 দ্বারা গুণ করা কি এক কথা না? জি স্যার। জি স্যার। তাহলে দেখেন একটু মনে রাখবো আমরা, আমি বলছি যে বার্নলিকে লিনিয়ারে ট্রান্সফর্ম করতে গেলে দুইটা স্টেপ মনে রাখতে হয়, যার মধ্যে একটা স্টেপ হচ্ছে somehow you have to eliminate the y to the power n from the right hand side, যে রাইট হ্যান্ড সাইড থেকে y to the power n কে এলিমিনেট করতে হবে by multiplying this equation by y to the power -n। যে আমরা যদি এই ইকুয়েশনটাকে y to the power -n দ্বারা গুণ করে দেই, তাহলে অটোমেটিক্যালি রাইট হ্যান্ড সাইডে কি থাকবে না? y to the power n টার্মটা থাকবে না। সো আমরা কি দ্বারা মাল্টিপ্লাই করব এই ইকুয়েশনটাকে? যে multiplying equation 1 by y to the power -3। তাহলে দেন এই ইকুয়েশনটাকে যদি আমরা y to the power -3 দ্বারা গুণ করি, তাহলে কি দাঁড়াচ্ছে? যে প্রথমটাকে গুণ করেন তাহলে আসবে কি y to the power -3 dy dx প্লাস y কে যদি y to the power -3 দ্বারা গুণ করি কি আসবে? y to the -2, y to the power -2। -2। ওকে, গুড। রাইট হ্যান্ড সাইডে থাকবে সিম্পলি x, তাই না? কারণ y to the power 3 into y to the power -3 মানে y to the power 0, that means 1, তাহলে x থাকবে শুধু। সো আমরা ধরে নিচ্ছি দিস ইজ ইকুয়েশন 2। তাহলে দেখেন একটু মনে রাখতে হবে দুইটা স্টেপের মধ্যে একটা স্টেপের কাজ শেষ, ফার্স্ট স্টেপ শেষ। এখন আরেকটা স্টেপ আছে যেটা করলে অটোমেটিক্যালি বার্নলি কি হয়ে যাবে? লিনিয়ার ইকুয়েশন হয়ে যাবে। তাহলে দেখেন এখানে y কিউব ছিল বিদায় আমরা কি দ্বারা গুণ করেছি? y টু দ্য পাওয়ার -3। যদি এখানে y টু দ্য পাওয়ার -3 থাকতো তাহলে কি দ্বারা গুণ করতাম? একটু বোঝার চেষ্টা করুন। y কিউব দ্বারা গুণ করতাম, তাই না? তার অপোজিট যে এটা। আচ্ছা, দ্যাট মিন্স y টু দ্য পাওয়ার n থাকলে y টু দ্য পাওয়ার -n দ্বারা গুণ করতে হবে, এই তো ফার্স্ট স্টেপ। দেন দ্য সেকেন্ড স্টেপ ইজ ইউ হ্যাভ টু লেট, ওই যে হোমোজেনিয়াসের যেরকম একটা জিনিস ধরতাম না, মনে আছে? হোমোজেনিয়াস ইকুয়েশনে কি ধরতাম? y vx। সকল হোমোজেনিয়াসের জন্য সত্য। সিমিলারলি বার্নলিতে এরকম একটা ট্রান্সফরমেশন আছে, এবং বার্নলি মূলত কিন্তু এই দুইটা কাজ করেছেন বিদায় এই ইকুয়েশন ওনার নামেই নামকরণ করা হয়েছে। জাস্ট উনি এই দুইটা কাজই করেছেন, যে একটা হচ্ছে এরকম যে y টু দ্য -n দ্বারা মাল্টিপ্লাই করা, আর একটা হচ্ছে ইউ হ্যাভ টু লেট y v ইকুয়ালস টু y টু দ্য পাওয়ার 1 - n। v সমান কি ধরতে হবে? y টু দ্য পাওয়ার 1 - n। তাহলে দেখেন আমার এই কোশ্চেনে y কিউব ছিল, তাই না? এই যে তাহলে এখানে n এর ভ্যালু কত ইকুয়েশনে, মূল ইকুয়েশনটাতে? 3 স্যার। n এর ভ্যালু 3। তাহলে এখানে যদি আপনি n এর ভ্যালু 3 বসান, তাহলে y টু দ্য পাওয়ার 1 - 3 মানে কি y টু দ্য পাওয়ার -2 কিনা? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছেন v সমান y টু দ্য পাওয়ার -2 কিভাবে আসছে? কারণ ইউ হ্যাভ টু লেট v ইকুয়ালস টু y টু দ্য পাওয়ার 1 - n, আর আমার এই কোশ্চেনে n এর ভ্যালু 3 বিদায়, তাহলে 1 - 3 মিন্স -2। আমি কি বুঝতে পেরেছি এই পর্যন্ত? এই দুইটা জিনিস ধরলেই, একটা হচ্ছে গুণ করা y টু দ্য -n দ্বারা, আর একটা হচ্ছে এই ট্রান্সফরমেশন ধরলেই অটোমেটিক্যালি এই ইকুয়েশনটা লিনিয়ার ইকুয়েশন হয়ে যাবে। দেখেন কিভাবে লিনিয়ার হয়, একটু আমরা একটু ভ্যালুগুলো বসানোর চেষ্টা করি।
এখন আমরা যদি একটা কাজ করি যে এই v ইকুয়ালস টু y টু দ্য পাওয়ার -2 যেটা আছে উভয় দিকে যদি আমরা x এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি, v কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হবে কি dv বাই dx ইকুয়াল y টু দ্য পাওয়ার -2 কে যদি আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে আপনাকে চিন্তা করতে হবে সে কি হিসেবে আছে, x টু দ্য পাওয়ার n আকারে আছে, তাই না? তাহলে x টু দ্য পাওয়ার n কে ডেরিভেটিভ করলে কি হয়, x টু দ্য পাওয়ার n কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, y to the -1. right? -2 into y -2 y to the power -3 dy dx হওয়ার কথা না? দেখেন তো পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 মাইনাস হবে, তাহলে -2 -1 মানে কি -3, কিন্তু সে কি x, আপনি তো x টু দ্য পাওয়ার n ধরে করেছেন, বাট y তো x না, তাহলে এই y টাকে যখন আবার ডিফারেন্সিয়েট করবে কি আসবে, dy dx হবে না? মিস্টার লালন শুনছেন আমাকে? জি স্যার। বুঝতে পেরেছেন তো? এখন জি স্যার। আপনাকে চিন্তা করতে হবে সে x টু দ্য পাওয়ার n আকারে আছে, তাহলে পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 সাবট্রাক্ট, বাট যেহেতু সে x না, so you have to differentiate y again, so dy dx. সো এখন দেখেন একটু আমরা একটু কম্পেয়ার করার চেষ্টা করি, এই যে রাইট হ্যান্ড সাইডে যে টার্মটা আছে তার সাথে এই প্রথম টার্মটাকে একটু মিলানোর চেষ্টা করি। ইকুয়েশন 2 এর ফার্স্ট টার্মটা কি আছে, y টু দ্য পাওয়ার -3 dy dx। দেখুন তো এখানে আছে কিনা এরকম যে y টু দ্য পাওয়ার -3 dy dx আছে কিনা, কিন্তু বাড়তি কি আছে একটা জিনিস -2 -2। তাহলে এটাকে যদি আমরা একটা কাজ করি, যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি -2 টাকে, তাহলে এরকম লিখতে পারবো কিনা যে -half dv by dx which equals to y to the power -3 dy dx লেখা যাবে? -2 আছে, সাইড চেঞ্জ করলে -half হবে। তাহলে দেখেন তো এই যে প্রথম যে টার্মটা আছে y to the power -3 dy dx, তাহলে এই জায়গাতে আমরা কি বসাতে পারবো চাইলে, -half dv dx। আচ্ছা y to the power -2 এর জায়গাতে দেখেন তো v বসানো যাবে কিনা, যাবে স্যার। v বসানো যাবে, কারণ v equals to y to the power -2। তাহলে এখন এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দিই, তাহলে নিশ্চিতভাবে ইকুয়েশন 2টা লিনিয়ার হয়ে যাবে। যে from equation 2 তাহলে ফার্স্ট যখন বসাবো তাহলে আসবে কি -half dv by dx প্লাস y to the -2 এর ভ্যালু হচ্ছে v, so v which equals to x। তাহলে ভ্যালুগুলো বসালাম, এখন দেখি এটা লিনিয়ার কিনা। এখন একটা ইকুয়েশন লিনিয়ার হওয়ার শর্ত কি বলেন তো আমাকে, লিনিয়ার হওয়ার শর্ত কি ছিল মনে আছে আপনাদের? স্যার ওই যে স্যার x এর অন্য কোনো টার্ম ডেরিভেটিভ টার্ম ফ্রি থাকে এরকম কিছু ছিল না একটা? আচ্ছা স্যার। তাহলে দেখেন এটাকে যদি ফ্রি করতে চাই আমরা, যেমন দেখেন এখানে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে b আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি x, তাই না? ডেরিভেটিভ থেকে তো আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চিনতে পারি নাকি? আমরা অলওয়েজ Yes, sir. ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে x আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে এখানে v, আগে যেটা y ছিল এখানে হচ্ছে v। তাহলে দেখেন dv বাই dx টাকে কি করতে হবে, লিনিয়ার হতে গেলে তাকে ফ্রি হওয়া লাগবে। তাহলে কি দ্বারা গুণ করলেই dv বাই dx টা ফ্রি হয়ে যাবে, -2 -2। তো dv বাই dx -2 দ্বারা যদি তাকে গুণ করি তাহলে -2v, আর এটাকে যদি -2 দ্বারা গুণ করি -2x। এখন বলেন তো এই ইকুয়েশনটা লিনিয়ার ইকুয়েশন কিনা? জি স্যার। লিনিয়ার হওয়ার শর্ত কি, আপনি যদি v কে মনে মনে y চিন্তা করেন, কারণ যেহেতু আগে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল y আর এখানে হচ্ছে v, তাহলে দেখেন dv বাই dx ফ্রি টার্ম আছে, ফ্রি টার্ম আগে ছিল y এর সাথে x এর ফাংশন থাকতে হয়, তাহলে এখানে কার সাথে থাকতে হবে, v এর সাথে। তাহলে v এর সাথে x এর ফাংশন নাই মানে কি -2 টাই x এর ফাংশন। জি স্যার। রাইট হ্যান্ড সাইডে কি থাকবে, একটা x এর ফাংশন থাকবে, আছে কি? আচ্ছা স্যার। তাহলে কি এটা একটা লিনিয়ার ইকুয়েশন কিনা? তাহলে দেখেন আমরা দুইটা কাজ করেছি এখানে, একটা ফার্স্ট y টু দ্য পাওয়ার -n দ্বারা মাল্টিপ্লাই করেছি, দেন আমরা ধরেছিলাম যে v ইকুয়ালস টু y টু দ্য পাওয়ার 1 - n। এইগুলো ধরার কারণে অটোমেটিক্যালি লিনিয়ার বার্নৌলি ইকুয়েশনটা কোন ধরনের ইকুয়েশন হয়ে গেছে, লিনিয়ার ইকুয়েশন। তাহলে এখন কিন্তু আমরা জানি যে হাউ টু সলভ এ লিনিয়ার ইকুয়েশন, আমরা জানি না?
লিনিয়ার ইকুয়েশনকে সলভ করতে গেলে কি করতে হয় প্রথমে বলেন? Integrating factor. ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হয়। গুড। সো হিয়ার p of x which equals to -2, তাই না? v এর সাথে যেটা থাকবে সেটা তো p of x, মনে আছে? জি স্যার। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মিউ, আমার যতটুকু মনে আছে এই প্রবলেমগুলো আমার স্যার যখন পড়িয়েছিলেন তখন একটু এনে বলছিলাম আগে এটা করে নেবেন আপনারা, কারণ আপনারা এটা জানেন স্যার করার নেই আমাদের। তাহলে p of x এর ভ্যালু কত? -2 -2. dx। তাহলে -2 কে x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে হয় -2x, তাই না? এই তো। জি স্যার। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়েছি e⁻²x। তারপরে কাজ কি হয়? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা লিনিয়ার ইকুয়েশনটাকে গুণ করতে হয়, মনে আছে? লিনিয়ার ইকুয়েশনটাকে গুণ করতে হয়। সো মাল্টিপ্লাইং ইকুয়েশন 3 by e⁻²x। তাহলে e⁻²x দ্বারা যদি আমরা ইকুয়েশন 3 কে মাল্টিপ্লাই করে দিই, ইকুয়েশন 3 কে মাল্টিপ্লাই যদি করি আমরা, তাহলে প্রথমটার সাথে করলে আসবে কি e⁻²x dv by dx প্লাস সরি মাইনাস 2b এর -2b এর সাথে এটা গুণ হবে, তাহলে -2 e⁻²x into v which equals to -2x e⁻²x, তাই না? দেখেন তো এই ইকুয়েশনটাকে গুণ করলে প্রত্যেকটার সাথে e⁻²x আসবে, তাই না? প্রতিটার সাথে আসছে। এ পর্যন্ত প্রশ্ন আছে কিনা আপনাদের মধ্যে? যে কোনো আজকে যে আলোচনা হয়েছে কোনো প্রশ্ন আছে কি? চুপ থাকাটাকে আমি ধরে নিচ্ছি প্রশ্ন নেই, যেহেতু আমার আর বোঝার তো অপশন নেই, আমি তো আর কাউকে দেখছি না। তারপরে একটা সূত্র ছিল, মনে আছে কিনা দেখেন তো, লেফট হ্যান্ড সাইডে যাই থাকুক না কেন তাকে কি লেখা যায়? ইউবি আকারে লেখা যায়। ইউবি লেখার একটা সূত্র ছিল যে ddx অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। হ্যাঁ হ্যাঁ, জি বলেন ম্যাডাম। ইন্টিগ্রেটর ফ্যাক্টর ইনটু ডিভাইড কি জানি একটা ছিল স্যার, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই না? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আসলো, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি এখানে? ওই যে ভি স্যার। ভি না, ভি which equals to -2x to the -2x. So by integrating with respect to x, এখন যদি আমরা উভয় দিকে x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করি তাহলে লেফট হ্যান্ড সাইডে কি থাকবে? ddx টা ভ্যানিশ হয়ে যাবে, থাকবে হচ্ছে e⁻²x into v which equals to রাইট হ্যান্ড সাইডকে ইন্টিগ্রেট করতে হবে। এখন আমি জানি না আপনারা ইন্টিগ্রেশন অফ ইউবি সূত্র জানেন কিনা। যদি ইউবি আকারে থাকে ইন্টিগ্রেশনের সূত্রটা জানেন কিনা? বাম দিকে যে আছে তা থাকুক, ডান দিকে যে দেখেন এটা একটা এক্স এর ফাংশন, সেও একটা এক্স এর ফাংশন, তাহলে কি তারা ইউবি আকারে আছে না? জি স্যার। ইন্টিগ্রেশন অফ ইউবি সূত্র হচ্ছে এরকম, আমি সূত্রটা একটু লিখে দিই আর কি। dx যদি থাকে, ইউ কে রেখে দিয়ে ভি কে ইন্টিগ্রেট করতে হয়, মাইনাস ইউ কে ডিফারেন্সিয়েট করতে হয়, ভি কে ইন্টিগ্রেট করতে হয়, এবং এই পুরো রেজাল্টটাকে আবার ইন্টিগ্রেট করতে হয়। দেখেন মনে পড়ে কিনা? জি স্যার। তাহলে দেখেন আমরা যদি -2x টাকে ইউ চিন্তা করি আর e⁻²x টাকে যদি ভি চিন্তা করি, অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা ইউ যা আছে তা থেকে যাবে, তাই না? প্রথমে ইউ যা আছে দ্যাট মিন্স -2x টা যা আছে তা থেকে যাবে। ইন্টিগ্রেট করব কাকে? ভি কে। ভি হচ্ছে আমার কি e⁻²x, আর e⁻²x কে ইন্টিগ্রেট করলে হয় -2x না, যদি শুধু x ধরলে -2 ফার্স্ট টিপ বের করে আনলে। হ্যাঁ তাও হয়, কোনো সমস্যা নেই, একই কথা, রেজাল্টে কি আসবে। তাহলে দেখেন তো এই ভি যদি এটা হয় তাহলে ভি কে ইন্টিগ্রেট করলে e⁻²x কে ইন্টিগ্রেট করলে হয় e⁻² ডিভাইডেড বাই -2, জানেন কি?
কারণ সে ই টু দ্য পাওয়ার এক্স হিসেবে আছে, ই টু দ্য পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে হয় ই টু দ্য পাওয়ার এক্স, কিন্তু সে তো এক্স না, তাকে ডেরিভেটিভ করলে হয় -2 এবং সেই -2 দ্বারা ভাগ করতে হয়। ওকে, গেল। তারপর হচ্ছে সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিইউ ডিএক্স, ইউ কে ডিফারেন্সিয়েট করতে হয়, তাহলে -2x কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি -2 হবে না? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে v কে ইন্টিগ্রেট করতে হবে, ই টু দ্য পাওয়ার -2x কে ইন্টিগ্রেট করলে মাত্রই দেখিয়েছে কি আসে, ই টু দ্য পাওয়ার -2x ডিভাইডেড বাই -2। -2x divided by -2 আর dx। এই -2 কেটে দেওয়া যাবে উপরে নিচে, জি স্যার। থাকে কি x ই টু দি পাওয়ার -2x। আচ্ছা, আবার এই -2 কেটে দেওয়া যাবে চাইলে। জি স্যার। তাহলে এখন শুধু ইন্টিগ্রেট করতে হবে কাকে, মূলত ই টু দি পাওয়ার -2x। ই টু দ্য পাওয়ার -2x কে ইন্টিগ্রেট করলে আসে হচ্ছে ই টু দ্য পাওয়ার -2x ডিভাইডেড বাই -2, তাই না? ডিভাইডেড বাই -2। আমি এটা ভেঙে করি, সমস্যা নেই। সো দিস ইজ সি, একটা কনস্ট্যান্ট আসলো, কারণ আমরা জানি ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট আসবে ফাইনালি। তাহলে ই টু দ্য পাওয়ার -2x থাকো। আচ্ছা, ভি কাকে ধরেছিলাম মনে আছে? ভি কাকে ধরেছিলাম? y ইনভার্স 2 -2 -2 কে ধরেছিলাম। সো x ই টু দ্য পাওয়ার -2x, আর এই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে না? যে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হাফ ই টু দ্য পাওয়ার -2x প্লাস সি। আপনি চাইলে এখানে আনসার দিতে পারেন, অথবা একটা লাইন একটু ভাঙতে পারেন চাইলে, কারণ যেহেতু দেখেন 2 দ্বারা মাল্টিপ্লাই। যেখানে এই সি ছাড়া, এই লাস্টের টার্মটা ছাড়া প্রত্যেকটার সাথে ই টু দ্য পাওয়ার -2x আছে কিনা? প্রত্যেকটার সাথে। জি স্যার। তাহলে আমরা যদি ই জি টু দ্য স্যার। পাওয়ার -2x দ্বারা যদি ভাগ করে দিই উভয় দিকে, তাহলে লেফট হ্যান্ড সাইডে থাকবে কি শুধুমাত্র y টু দ্য পাওয়ার -2, এটাকে যদি ই টু দ্য পাওয়ার -2x দ্বারা ভাগ করে থাকবে কি x, এটাকে ই টু দ্য পাওয়ার -2x দ্বারা ভাগ করলে আসবে কি হাফ, প্লাস c কে যদি ই টু দ্য পাওয়ার -2x দ্বারা ভাগ করি, দেখেন তো এরকম হবে কিনা, যে c ডিভাইডেড বাই ই টু দ্য পাওয়ার -2x হবে কিনা ভাগ করলে, এটা আসবে না? এই যে এটাকে যদি ভাগ করি, আমি রাফে দেখাচ্ছি এটা, c কে যখন ই টু দ্য পাওয়ার -2x দ্বারা ভাগ করবেন এরকমই তো হবে। জি স্যার। এটা যে কথা c ইনটু ই টু দ্য পাওয়ার 2x, জি দেখেন তো স্যার। এক কথা কিনা? এক কথা কি? জি স্যার। চাইলে জি আমি স্যার। এখানে কি লিখতে পারবো, c ইনটু ই টু দ্য পাওয়ার 2x। সো দিস শুড বি দ্য আনসার। কেউ চাইলে এখানেও আনসার দিতে পারেন, অথবা এখানে দিতে পারেন। তো একটা লাইন বেড়ে দেওয়া ভালো, একটু সৌন্দর্য আর কি, একটা কোশ্চেনের আনসারের একটু সৌন্দর্য আছে না, চাইলে একটু কিছু জিনিস আমি ইলিমিনেট করতে পারি, তবে নট নেসেসারি, এরকম না যে এখানে না আসলে হবেই না, সেটা না, কিন্তু দেখে না, দিস ইজ নট ম্যান্ডেটরি। এখন বলেন এই প্রবলেম নিয়ে কার মধ্যে কি কোশ্চেন আছে, যে কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো। আচ্ছা, প্রশ্ন থাকে না, এটা খুব ভালো, কিন্তু আবার সবসময় প্রশ্ন না থাকলে আমরা আতঙ্কে থাকি যে আমার কথা কি কেউ বুঝতে পারছে, কনফিউশনে থাকি। আমরা এই অঙ্কটাই সলভ করেছিলাম, এই যে এটা দেখেন, আপনাদের এক্সাম্পল 2.17 স্ক্রিনে আসছে মনে হয়, তাই না? জি স্যার। পেজ নাম্বার কত? পেজ নাম্বার মেবি দিস ইজ 55। জি স্যার। এই প্রবলেমটা যদিও এখানে অনেক জাম দেওয়া আছে, ওরা অনেক জাম দিয়েছে, এই যে দেখেন কোত্থেকে কিভাবে, এই লাইন থেকে কিন্তু ইন্টিগ্রেশন কি কিছু দেখাইছে, দেখেন তো এই না লাইন থেকে স্যার। আসছে, এরকম আরো অনেক কিছু আছে, অনেক জাম দেওয়া আছে। এখন চাইলে আমি এখান থেকে একটা এক্সাম্পল দেখাতে পারি, মানে এক্সারসাইজ আর কি, যে কোনো একটা এক্সারসাইজ আমি দেখাতে পারি। এখন আপনারা আমাকে বলেন তো যে কোনটা দেখালে ভালো হবে। যেমন এখানে আছে হচ্ছে 15 থেকে শুরু করে 18, 15, 16, 17, 18, তারপর এখানে আছে আপনার 25, 26, তারপর এগুলো লাগবে না, 25, 26, এখানে 4টা, এখানে আছে 2টা, 6টা প্রবলেম।
তার মধ্যে কোনটা দেখাতে পারি আমাকে একটু বলেন। 17. 17 দেখে জানি কেমন মনে হয়, তাই না? সমস্যা নেই, 17 দেখাচ্ছি, জাস্ট এটাকে একটু ফর্মুলেট করা আর কি। 17 আচ্ছা, dy plus 4y minus 2y minus 3 into x into x, এই তো equals to 0। যাক, এখান থেকে আমি প্রথমে আমরা যে ফর্ম আমরা চিনি dy dx into p of x into y equals to q of x into y to the power n, বার্নৌলির যে ফর্মটা আমরা চিনি সেই ফর্মে নেওয়ার চেষ্টা করি প্রথমে, তাই না? তো যদি সেভাবে নিতে চাই, দেখি কি করা যায়, এটাকে সেভাবে নেওয়া যায় কিনা সেটা একটু দেখি আগে। তাহলে দেখেন, এটাকে যদি একটা কাজ করি, আমরা dy-টাকে রেখে দিলাম লেফট হ্যান্ড সাইডে, এই পুরো টার্মটাকে রাইট হ্যান্ড সাইডে গেলে কি মাইনাসের হয়ে যাবে কিনা পুরো টার্মটা? জি স্যার। তো মাইনাসের না লিখে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করে দিই, এরকম লিখতে পারবো কিনা দেখেন তো। Is it possible to write? লেখা যাবে? জি স্যার। আচ্ছা, তাহলে নিশ্চয়ই এটাকে এরকমও লেখা যাবে, এরকম লেখা যাবে কি যে dx টাকে এদিকে নিয়ে আসলে ভাগাকারে চলে আসবে না, এখানে গুণ আছে, জি স্যার। আচ্ছা। এখন দেখেন তো একটা জিনিস, আচ্ছা একটা ভেঙে করি, সমস্যা নেই। আমরা যদি x দ্বারা গুণ করে দিই, হ্যাঁ x দ্বারা গুণ করে দিলে এরকম লেখা যাবে নিশ্চয়ই যে 8x y to the power minus 3 minus 4xy লেখা যাবে এরকম x দ্বারা গুণ করে দিলে, x তো গুণ আছে দুইটার সাথে। হবে স্যার। 4xy কে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে প্লাসের হয়ে যায় ইকুয়ালস টু, এখন বলো তো এটা বার্নৌলি ইকুয়েশন কিনা, কি মনে হয় এটা কি? বার্নৌলি ইকুয়েশন dy dx ফ্রি টার্ম, y এর সাথে x এর ফাংশন থাকবে আছে, রাইট হ্যান্ড সাইডে x এর ফাংশন থাকবে আছে, সাথে একটা y টু দ্য পাওয়ার n টার্ম থাকবে, y টু দ্য পাওয়ার n আছে, রাইট? যদি এখানে n এর ভ্যালু -3 ডাজন্ট ম্যাটার, এবং 1 তো না নিশ্চয়ই, তাই না? কি হতে পারবে না, শুধুমাত্র 0 এবং 1 হতে পারবে না। আমরা ধরে নিচ্ছি ইকুয়েশন 1। তাহলে বার্নৌলিকে লিনিয়ারে নেওয়ার কন্ডিশন স্টেপ বলছিলাম দুইটা, মনে আছে? ফার্স্ট স্টেপ, somehow you have to eliminate the, হ্যাঁ কিছু বলছেন কেউ? সরি, কেউ যেন কিছু বলছেন, মানে আমি আসলে, আমার নেটওয়ার্কের প্রবলেম, আমার কথা কি আজকে কি স্পষ্ট শুনতে পাচ্ছেন না আপনারা? না, জি স্যার। মাল্টিপ্লাইং 1 বাই, তাহলে কি দ্বারা গুণ করা উচিত এটাকে? y কিউব দ্বারা গুণ করলে হবে না? ডান দিকে কি তখন y টু দ্য পাওয়ার n থাকবে y কিউব দ্বারা গুণ করলে? না স্যার। হ্যাঁ স্যার। তাহলে y কিউব দ্বারা গুণ করে দিলাম, যে y কিউব dy dx প্লাস প্লাস হচ্ছে প্লাস 4x, এখানে যদি y কিউব দ্বারা গুণ করে কি আসবে? y টু দ্য পাওয়ার 4, আর রাইট হ্যান্ড সাইডে থাকবে সিম্পলি 8x। সো দিস ইজ ইকুয়েশন 2। তাহলে দুইটা স্টেপের মধ্যে একটা স্টেপের কাজ শেষ, ফার্স্ট স্টেপের কাজ শেষ, এখন সেকেন্ড স্টেপ। আপনাকে কি ধরতে হবে বলছিলাম, মনে আছে কিনা দেখেন, v ইকুয়ালস টু y টু দ্য পাওয়ার 1 মাইনাস n, এটা বার্নৌলির ক্ষেত্রে ধরতেই হবে। তাহলে v থাকুক y টু দ্য পাওয়ার 1 মাইনাস n, 1 মাইনাস n এর ভ্যালু কত এখানে? -3 মাইনাস 3, তাহলে 1 মাইনাস -3 আলটিমেটলি কি 1 প্লাস 3, 1 প্লাস 3 মানে কি 4 না? জি স্যার। আরো যদি ভেঙে বলি, এভাবে লেখেন, দেখে করার সমস্যা, এখানে ভ্যালু -3, এখন দেখেন তো প্লাস 4 হয় কিনা? তাহলে v ইকুয়ালস টু পাচ্ছি y টু দ্য পাওয়ার 4। এখন যদি উভয় দিকে আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে dv বাই dx, সে x টু দ্য পাওয়ার n আকারে আছে, তাহলে 4y কিউব, কিন্তু সে তো x না, তাহলে dy dx। তাকে যদি আমরা প্রথম টার্মটার সাথে কম্পেয়ার করি, প্রথম টার্মটা কি আছে দেখেন তো, ইকুয়েশন 2 এর y কিউব dy dx, এর একটা বাড়তি জিনিস কি আছে এখানে? 4। 4 কে যদি সাইড চেঞ্জ করে দিই আমরা,
1/4 dv by dx which equals to y cube dy dx, এটা হবে না? জি স্যার। তাহলে এখন এই ভ্যালুগুলো কোথায় বসাবো আমরা? ইকুয়েশন 2 তে। ফ্রম 2 তাহলে ফার্স্ট যে টার্মটা আছে y কিউব dy dx, তাহলে এটার জায়গাতে কি বসাতে পারবো আমরা? 1/4 dv by dx 1/4 dv by dx ইকুয়াল, এবার আসেন, সরি ইকুয়াল না, সরি প্লাস, তাই না? প্লাস 4x 4x v। 4x into v ইকুয়াল 8x, তাই না? কারণ v না, ওই y টু দি পাওয়ার 4 মানে তো হচ্ছে কি v। তাহলে এখন লিনিয়ার হতে গেলে আমরা জানি এটা ফ্রি হতে হয়, dv by dx টা কি থাকা লাগবে? ফ্রি হতে হবে। তাহলে কি করলে dv by dx ফ্রি হবে? যদি 4 দ্বারা মাল্টিপ্লাই করি, রাইট? জি স্যার। তাহলে কি হবে? কি dv by dx 4 দ্বারা মাল্টিপ্লাই করলে এটা হবে 16xv, 4 দ্বারা মাল্টিপ্লাই করলে এটা হবে কত? 32x। সো দিস ইজ ইকুয়েশন 3। দেখেন তো এটা কি লিনিয়ার ইকুয়েশন কিনা যেটা পেয়েছি মাত্র? এটা কি লিনিয়ার ইকুয়েশন কিনা? Clearly this is a linear equation, clearly। তাহলে এটা যদি লিনিয়ার হয়, লিনিয়ারকে সলভ করার টেকনিক জানেন কিনা এখন বলেন? এখনো যদি বলেন যে স্যার জানি না লিনিয়ারকে সলভ কিভাবে করতে হয়, তাহলে তো আমি কি বলবো? আমি শেষ ক্লাসের আগেও বললে হয়তো বলবো যে হ্যাঁ। তাহলে এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর স্যার বের করব স্যার। হ্যাঁ, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি মিউ, সূত্র কি px, হ্যাঁ স্যার। px dx। e টু দি পাওয়ার জি স্যার তাহলে p of x এর ভ্যালু কত? 16x না? 16x। এই b এর সাথে যেটা থাকে সেটা তো p of x। তাহলে e টু the জি স্যার। power 16 কনস্ট্যান্ট, x কে ইন্টিগ্রেট করলে কি x স্কয়ার বাই 2 হয় না? 2 দ্বারা কেটে তাহলে কি 8x স্কয়ার, ঠিক কি না? e টু the power 8x স্কয়ার হবে কিনা? তাহলে এটা দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে লিনিয়ার ইকুয়েশনকে। সো মাল্টিপ্লাইং 3 by the integrating factor e to the power 8x স্কয়ার। যদি গুণ করে দিই তাহলে আসবে কি e to the power 8x স্কয়ার dv by dx প্লাস 16xv থাকুক, তার সাথে আবার গুণ করব e to the power 8x স্কয়ার which equals to 32x into 8x স্কয়ার, তাই না? সরি e to the power 8x স্কয়ার, সরি ডান দিকে এসে e to the power 8x স্কয়ার। তাহলে দেখেন লেফট হ্যান্ড সাইডে যাই থাকুক তাকে কি লেখা যায়? ddx of integrating factor into dependent variable। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি এখানে? v। আর রাইট হ্যান্ড সাইড যে আছে তা থাকুক 32x into e to the power 8x স্কয়ার। এই পর্যন্ত প্রশ্ন আছে কিনা বলুন? কোনো প্রশ্ন আছে কি? জি না স্যার। জি না স্যার। এখন তো মানে অনলাইনে এমনও স্টুডেন্ট আছে যারা হয়তো পুরো কোর্সে কোনোদিন স্যারের সাথে কথাই বলে নাই, তাই না? ক্লাসে আছে না নিশ্চয়ই অনেক স্টুডেন্ট? আমার কাছে মনে হয় অনলাইনে এটা আছে যে হয়তো পুরো কোর্সে স্যারের সাথে কোনোদিন কথাই বলে নাই ক্লাসে। জি স্যার। Integrating with respect to x, যদি আমরা x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করি লেফট হ্যান্ড সাইডে থাকবে কি e to the power 8x স্কয়ার v, রাইট হ্যান্ড সাইডে 32x into e to the power 8x স্কয়ার। এখন দেখেন তো এটাকে আপনি ইউবি সূত্র ধরে করতে পারেন, অথবা ইউবি সূত্র ধরে করলে এটা অনেক টাফ হবে। আমরা যদি একটা কাজ করি, এটাকে যদি আপনি একটু নাম্বারিং করে নেন, দিস ইজ ইকুয়েশন 4, এবং আপনি যদি এই ইন্টিগ্রেশনটাকে আলাদা করে আনেন, কোনো আপত্তি আছে কি? এটাকে যদি আলাদা করে নিয়ে আসি আমরা, জেড ধরে। হ্যাঁ হ্যাঁ, যে আমরা যদি ধরে নিই লেট i1 ইন্টিগ্রাল
এটা হচ্ছে 32x ইন্টু e টু দ্য পাওয়ার 8x স্কয়ার dx। তাহলে আমরা দেখেন 8x স্কয়ার কে যদি z ধরি, z ইকুয়ালস টু হচ্ছে কত 8x স্কয়ার, তাহলে dz সমান দেখেন তো কি পাওয়া যায় 16x dx পাওয়া যায় কিনা। জি z স্যার। যদি 8x স্কয়ার হয় তাহলে dz সমান কত, তাকে ডিফারেন্সিয়েট করলে কি 16x dx হবে না? ইয়েস স্যার। এই ভ্যালুগুলো i1 এ বসিয়ে দেন, তাহলে মোটামুটি চলে আসবে ইন্টিগ্রালটা। এটা কি ইউবি ধরে কোয়াইট টাফ হবে, করা যাবে না সেটা বলছে না, কোয়াইট টাফ হবে। there is nothing to impossible, সবকিছু করা যায়। কিছু জিনিস আছে হয়তো যে এক্স্যাক্টলি এই মেথডে হবেই না, এটা নিশ্চিত। দেখেন এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আলটিমেটলি আমার i1 টা কেমন দাঁড়ায় দেখেন, i1 ইকুয়ালস টু এখানে আমরা 16x dx সমান লিখতে পারবো dz তে, কিন্তু এখানে আছে কত x 32x, তাই না? তাহলে আমরা একটা 2 যদি রেখে দিই তাহলে 2 16x dx এর জায়গাতে কি লেখা যাবে dz, তারপর হচ্ছে এখানে e টু দ্য পাওয়ার z, এটা আসবে না? দেখেন তো এই ভ্যালুগুলো বসালে এখানে এটা আসবে কিনা, অথবা আরো সহজ ভাবে বলি, জি স্যার। উভয় দিকে 2 দ্বারা গুণ করেন এইটার, তাহলে 2 দ্বারা করলে কি হয় 2dz, আর এখানে 2 দ্বারা গুণ করলে কত 32x dx আসে কিনা দেখেন তো। তাহলে 32x dx এর জায়গাতে কি লেখা যাবে 2dz, is 2dz, আর e টু দ্য পাওয়ার 8x স্কয়ার মানে তো z। এখন 2 তো কনস্ট্যান্ট থাকুক, এটাকে সাজাই লিখলে তো এরকম না, e টু দ্য পাওয়ার z কে ইন্টিগ্রেট করলে e টু দ্য পাওয়ার z ই হয়, জানেন তো, প্লাস একটা c আসবে। z বলতে কি 8x স্কয়ার plus c, তাহলে from 4 we have e to the power 8x square into v which equals to, এই ইন্টিগ্রালের রেজাল্ট কত পাইছি আমরা 2 e to the power 8x square plus c। আগেরটার মতোই দেখেন এখানে e to the power 8, আপনি চাইলে এখানে v এর ভ্যালু বসায় आंसर দিয়ে দিলে হয়ে যেত, কিন্তু আমরা এখানে একটা কাজ করব, দেখেন তো প্রত্যেকটা টার্মে এই যে দুইটা টার্মে e to the power 8x square আছে কিনা, এখানেও আছে এখানেও আছে। যদি আমরা বাদ দিয়ে দিতে চাই তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে e to the power 8x square দ্বারা ভাগ করলে লেফট হ্যান্ড সাইডে কি থাকবে শুধুমাত্র v। আর v কাকে ধরেছিলাম y টু দ্য পাওয়ার 4 কি কিনা মনে আছে কিনা দেখেন আপনাদের, জি স্যার। y টু দ্য পাওয়ার 4, আর এখানে 8x স্কয়ার দ্বারা ভাগ করলে e টু দ্য পাওয়ার 8x স্কয়ার দ্বারা ভাগ করলে থাকবে 2 প্লাস c কে যখন e টু দ্য পাওয়ার 8x স্কয়ার দ্বারা ভাগ করবে এরকম আসবে না, c ডিভাইডেড বাই e টু দ্য পাওয়ার 8x স্কয়ার আসবে কিনা। এটা যে কথা c ইনটু e টু দ্য পাওয়ার মাইনাস 8x স্কয়ার এর কথা কিনা বলে। জি স্যার। so this should be the answer, this is y। তাহলে বলেন আমি এরকম কি হয়েছে, আগের অঙ্কটা এক মেথডে ছিল এটা আরেক মেথডে চলে আসছে, এরকম কিছু অঙ্ক সলভের টেকনিক সেম, হয়তো ক্যালকুলেশন তো ব্যতিক্রম আসবে, স্বাভাবিক কথা, তিনটা অঙ্কের ক্যালকুলেশন নিশ্চয়ই এক ধরনের আসবে না, ফাংশন এক ধরনের আসবে না, কিন্তু মেথড একই ধরনেরই হবে। যদি বার্নলি হয় তাকে সলভ এভাবেই আমরা বুঝতে পেরেছি কি? জি স্যার। জি স্যার। স্যার 4 নাম্বার ইকুয়েশন e টু দি 8x স্কয়ার টোটালটা যদি ধরি আমরা তো ইজি ইউজ টোটাল e টু দি পাওয়ার 8x স্কয়ার ইকুয়ালস টু z। এটা ধরে আপনার লাভ কি, এটা ধরলে কি বাকিটা পাবেন? জি স্যার, মানে z এই দেখেন আমি দেখাচ্ছি আপনাকে, হ্যাঁ ব্যতিক্রম ভাবে করা তো ভালো, কিন্তু এমন ব্যতিক্রম ধরা যাবে না যেটা দিয়ে করা যাবে না, ঠিক আছে? যেমন আপনি বলছেন, দেখাচ্ছি কেন ধরতে পারবেন না আপনি, e টু দি পাওয়ার 8x স্কয়ার ইকুয়ালস টু z। আপনি বলছেন z ধরবেন e টু দ্য পাওয়ার এটাকে, তাই না? আচ্ছা আবার ডিফারেন্সিয়েট করেন, জি z স্যার। কে ডিফারেন্সিয়েট করলে হয় dz, e টু দ্য পাওয়ার 8x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে e টু দ্য পাওয়ার 8x স্কয়ারই হয়, কিন্তু সে x না, তাকে আবার ডিফারেন্সিয়েট করলে হবে 16x dx। তাহলে এখানে কি পাচ্ছেন কিছু, এখানে কি কারো ভ্যালু পাচ্ছেন? না এখানে তো স্যার 32 তো ভাগ 16 তো কইটা পার, সরি ও আপনি বলছেন পরে 2 দ্বারা গুণ, 32 স্যার। পরে 2 দ্বারা গুণ করবেন, জি এই তো? স্যার। ও জি হ্যাঁ স্যার, টোটালটা z হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ তাহলে হবে, আপনি z হইলেও দেখেন রেজাল্ট কি এটা আসে কিনা, রেজাল্ট সেম। রেজাল্ট সেম আসবে। না না ঠিক আছে, এটা হলে ঠিক আছে, 2 দ্বারা যখন গুণ করবেন 32x তখন e টু দ্য পাওয়ার 8x স্কয়ার হবে, তখন এই পুরোটার ভ্যালুই বসাতে পারবেন 2 dz হচ্ছে এটা, জাস্ট 2 মানে আছে
হ্যাঁ ঠিক আছে, ওই যে 2 কে ইন্টিগ্রেট করলে হবে 2z, তাহলে z বলতে তো এটা, তাই না? প্লাস c, ঠিক আছে, হবে, করতে পারবে। টু দ্য পাওয়ার 32x এটা তোমার 8x স্কয়ার dx, তাহলে পুরোটার ভ্যালু মানে হচ্ছে 2z, এটা তাহলে ইন্টিগ্রেশন অফ 2z 2dz মানে হচ্ছে 2 কে ইন্টিগ্রেট 2z প্লাস c, z বলতে আগে ধরেছেন 2 টু দ্য পাওয়ার 8x স্কয়ার প্লাস c, এই যে রেজাল্ট তো সেম না? জি স্যার। সেম রেজাল্ট হতে পারে। দেখেন আবার এমন কিছু z ধরেন না যেটা দিয়ে মিলবে না, বাকিটা আসবে না, কারণ মেথড অফ সাবস্টিটিউশনের মজার ব্যাপারটাই ছিল এটা, যে আপনি এমন এক কাউকে z ধরেন যার ট্রান্সফরমেশনের মাধ্যমে বাকিগুলো চলে আসবে, তাই না? জি স্যার। কারণ মেথড অফ সাবস্টিটিউশনের উদ্দেশ্যই ছিল সেটা। তো আশা করি বাসায় যদি আপনারা আরো 2-4টা প্রবলেম একটু দেখেন নিজেরা, মানে কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হবে। আমি আশা এতটুকু করতেই পারি। খুব ভয় আছে বুঝছেন এখন দেশের সার্বিক পরিস্থিতিতে। তবে এটাও সত্য, বর্তমানে যেভাবে বাড়ছে আবার শুনছি আর কি, এই বাড়া যদি কন্টিনিউ করে, হ্যাঁ, আগের থেকে ভয়াবহ হবে, আগের থেকে অবস্থা ভয়াবহ আমার কাছে। কারণ শীত প্রধান দেশে বলছিল যে শীতের কারণে বাড়ে, এখন আমরা গরমে পড়ছি। না না না, গরমে তো আসলে আমি জানি না এটার কতটুকু ভিত্তি আছে শীত আর গরমের, এটা নিয়ে তো আগে থেকেই মানুষের দ্বিমত ছিল আগে থেকে। স্যার বলাতে হয়েছিল যে স্যার গরম পানি খাওয়ার জন্য স্যার। গরম পানি খাওয়ার জন্য তো আপনি ঠান্ডা সর্দি কাশি হলে তো গরম পানি এমনি খাবেন না স্যার, এটা তো স্যার বলা হয়েছিল স্যার যে স্যার বেশি বেশি করে স্যার গরম পানি খাওয়ার জন্য কোভিড এর কারণে স্যার। তাহলে স্যার আমরা এখন কি স্যার গরম পানি খাওয়া বন্ধ করে দিতে হবে স্যার? কেন? এখন গরমকাল বিদায় হ্যাঁ স্যার। নাকি তার উপর শীত ডিপেন্ড করছে না বিদায়, কোনটা? আসলে কি যে হচ্ছে এটা আমি নিজেও জানি না। ভ্যাকসিনেশনের পরেও যদি বাড়ে তো ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠে। হ্যাঁ, ভ্যাকসিনেশনের পর যদি বাড়ে করোনা, তো ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠে। এই ব্যাপারগুলোতে মন্তব্য না করাই ভালো, ঠিক আছে? স্যার এখন আমাদের উপরে এসে গেছে স্যার, এখন তো মন্তব্য কিংবা একটা কিছু করতে হবে। এখন ফর্ম দিয়ে দিয়েছেন আপনারা, এটা কি ফিল আপ করতে হবে ভ্যাকসিনেশনের জন্য? হ্যাঁ, তো ভ্যাকসিনের ফর্ম তো যদি স্যার দিয়ে থাকে ফিল আপ করে দেওয়া উচিত, ইনফরমেশন তো ইউনিভার্সিটিকে দিতে হবে। যে ফর্ম স্যার ইউনিভার্সিটি থেকে বা ইউজিসি থেকে দেওয়া হয়েছে স্যার, ওইটাতে স্যার ভ্যাকসিনের কথাই স্যার লেখা আছে। তাই যেখানে স্যার মন্ত্রী এমপিরাই ভ্যাকসিন নেওয়ার জন্য নাটক করতেছেন, এখানে আমাদের স্টুডেন্টদের উপর চাপিয়ে দেওয়া। চাপিয়ে দেওয়া তো কিছু না, চাপিয়ে দেওয়ার কিছু না। আপনি যদি মনে করেন যে আপনি ইয়ে করবেন না, করবেন না, আপনাকে কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না, বিনোটে, ঠিক আছে? করোনা আসার পর বুঝতে পারছি যে আমরা চিকিৎসা ক্ষেত্রে কতটুকু উন্নত। হ্যাঁ, বুঝি নাই। মানে করোনা আসার পর বুঝতে পারছি আমরা মানবজাতি কতটুকু উন্নত আছি চিকিৎসা ক্ষেত্রে। দেখেন না, যারা উন্নত ওদের কি অবস্থা একটু দেখেন। জি স্যার, মানে সবাই ওভারঅল সবার কথাই বলতেছে, পৃথিবীর কথাই। আমরা মনে করতাম বিজ্ঞান কত আগে গেছে। তবে এক্ষেত্রে আসলে দেখেন, নতুন যখন একটা ঝড় আসে, মানে এটাকে একটু ইয়াভাবে চিন্তা করার কোনো মানে নেই। কারণ এক সময় ওই যে ডায়রিয়া হলেও কিন্তু গ্রামের পর গ্রাম মরে মানুষ হয়েছে না? এখন এই জিনিসটা কি, মানে একেবারে হাস্যকর না জিনিসটা? ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মরে মানে মানুষ মারা যাবে। হয়তো করোনাটা ওইরকম হয়তো ধরতে পারছে না, করতে পারছে না, হয়তো একসময় এমন হবে যে 5 টাকার ট্যাবলেটেই করোনা ভালো হয়ে যাবে, বুঝছেন? এবং আমার কাছে কেন জানি মনে হয় এটা যদি বাংলাদেশ থেকে শুরু হতো যাত্রাটা করোনা, তাহলে আমরা জীবনেও লকডাউন দিতাম না, কারণ আমরা ধরেই নিতাম এটা সর্দি কাশি। আমরা বেশি ভয় পেয়ে গেছি,
মানে ইউরোপ বা অন্যান্য দেশ থেকে বা চীন থেকে হইছে, ইউরোপ ওরা ভয় পাওয়ার কারণে আমরাও ভয় পেয়ে গেছি, আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ স্যার। স্যার, আতঙ্কগ্রস্ত করা হয়েছে স্যার। তো এটা আমার যেমনভাবে- একান্ত দেখেন, এটা আমার একান্তই ব্যক্তিগত মত আর কি। হ্যাঁ, না, ঠিক, এটা একান্ত না স্যার, ঠিক আছে, এটা তো ওভারঅল সবারই এরকম। কিন্তু স্যার ইউরোপে তো মানুষও অনেক মারা গিয়েছিল, তাহলে তো ভয় পাওয়ারও কথা। তাহলে দেখেন ইউরোপের ভয় আমরা কি ভাবছিলাম যে আমাদের অলিতে গলিতে মানুষ মরে পড়ে থাকবে, মনে করছিলাম না লাশ নেওয়ার জি মতো। স্যার। তাহলে দেখেন তো। ওকে, এসব প্রসঙ্গে যতটা, যেহেতু এগুলো রাষ্ট্রীয় সিদ্ধান্ত, এগুলো আমাদের কাছে তো কোনো কিছু নেই। স্যার আগামীকাল কি ক্লাস হবে? আগামীকাল তো ও আগামীকাল ক্লাসটা হবে না বিদে আমি হয়তো আগামীকাল যদি ক্লাস হতো, হয়তো আমি এই যে এখন যে টপিকটা আপনাদের স্ক্রিনে আসছে দেখেন একটা প্রবলেম, সেটা নিয়ে কথা বলতাম না। স্যার নোটিশে দেখলাম ক্লাস হবে না। হ্যাঁ, নোটিশে যেহেতু দেওয়া আছে ক্লাসটা হবে না, ন্যাশনাল মানে জাতীয় ওই যে সরকারি ছুটির দিন, যার কারণে শিশু দিবস। হ্যাঁ শিশু বঙ্গবন্ধুর জন্মদিন এবং শিশু দিবস, ঠিক আছে, তো যার কারণে ক্লাস হবে না, সেই কারণে একটু আজকে এটাকে কন্টিনিউ করছি আইডিয়া রাখা। সো এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা অ্যাপ্লিকেশন, একটা প্রবলেম। এরকম আরো প্রবলেম নিয়ে কথা বলবো আমরা সামনে। সো প্রথমে একটা সিম্পল একটা কোশ্চেন নিয়ে কথা বলি, এটা একটা সিম্পল কোশ্চেন, এবং এটা দেখে মনে হচ্ছে কি আপনার ফিজিক্সের কোনো একটা প্রবলেম, তাই না? তো যদি একটু রিড আউট করে জি থাকেন স্যার, এতক্ষণে, আমি মনে করছি ফিজিক্সের। আপনার নিশ্চিত যেটা একটা ফিজিক্সের প্রবলেম, যে ফাইন্ড দ্য ভেলোসিটি এন্ড ডিসটেন্স ফলোইং এট টাইম t সেকেন্ড। হ্যাঁ, এটা নিশ্চিত ফিজিক্সের প্রবলেম। তো ফিজিক্স আসলে কিছু না, একটা প্র্যাকটিক্যাল প্রবলেমকে কিন্তু ফিজিক্সেও কিন্তু ম্যাথ আছে, তাই না? একটা প্র্যাকটিক্যাল প্রবলেমকে ম্যাথমেটিক্যালি এক্সপ্যান্ড করে লাস্টে যে রেজাল্টটাকে আবার ওই প্র্যাকটিক্যালে চলে যায়। সো কোশ্চেনটা একটু আগে বোঝার চেষ্টা করি আমরা, যে এ বডি ওয়েইং 8 পাউন্ড, এলবি মিন্স পাউন্ড, জানো তো সেটা? জি স্যার। This is pound. A body weighing 8 pounds falls from rest towards the earth from a great height. যে একটা বডি নির্দিষ্ট একটা হাইট থেকে যে স্থির অবস্থায় আছে সেখান থেকে নিচের দিকে পড়ছে পৃথিবীর দিকে, তবে তার ওয়েট কত? 8 পাউন্ড। সেই বডিটার ওয়েট হচ্ছে 8 পাউন্ড। As it falls, air resistance acts upon it. স্বাভাবিক কথা, যেহেতু সে পড়ছে, ভ্যাকুয়াম না যেহেতু সে পড়ছে, তাহলে বাতাসের একটা বাধা তার উপর কাজ করবে। And we shall assume that this resistance is numerically equals to 2v. সেই রেজিস্ট্যান্সের পরিমাণটা হচ্ছে কত? 2v। একটু বলা আছে রেজিস্ট্যান্স, যেহেতু রেজিস্ট্যান্স ইজ ওয়ান কাইন্ড অফ ফোর্স, আপনারা জানেন নিশ্চয়ই যে রেজিস্ট্যান্সটা কি কোনো ফোর্স না, বাধা দেওয়া, বাতাসের বাধা কি একটা বল কিনা, জি সে স্যার। পড়ছে বাধা দিচ্ছে, সেটাও একটা ফোর্স। সেজন্য সেই ফোর্সের ইউনিটটা দেওয়া আছে কি ইন পাউন্ডে, পাউন্ড হিসেবে, এবং সেই বাধার পরিমাণটা হচ্ছে 2v, হোয়ার v ইজ দ্য ভেলোসিটি, এবং ভেলোসিটির ইউনিট কিভাবে দেওয়া আছে? ইন ফিট পার সেকেন্ড, ফিট পার সেকেন্ড। বলা হচ্ছে ফাইন্ড দ্য ভেলোসিটি এন্ড ডিসটেন্স ফলোইং এট টাইম t সেকেন্ড। t সময় পরে ওই বডির ভেলোসিটি কত হবে এবং সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, কতটুকু ডিসটেন্স সে যাবে। এখন দেখেন এখান থেকে এই যে ইউনিট গুলো দেখে এরকম মনে হয় কিনা যে ওয়েট হচ্ছে পাউন্ড আকারে দেওয়া আছে, ফোর্সটা পাউন্ডে দেওয়া আছে, তারপরে হচ্ছে ভেলোসিটিটা দেওয়া আছে হচ্ছে ফিট পার সেকেন্ড। নিশ্চয়ই এসআই ইউনিটে নেই, রাইট? এসআই ইউনিটে থাকলে ভেলোসিটি কি থাকার কথা? মিটার পার সেকেন্ড। ফোর্সটা থাকার কথা ছিল নিউটনে, তাই না? ওয়েট থাকার কথা ছিল নিউটন ইউনিটটা, যেহেতু এটা নাই, দ্যাট মিন্স দিস ইজ নট ইন এসআই ইউনিট, দিস ইজ এমকেএস ইউনিট। সে কোন ইউনিটে আছে এই ভ্যালুগুলো? এমকেএস ইউনিটে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে একটা বডিকে যদি নির্দিষ্ট হাইট থেকে ছেড়ে দেওয়া হয়, নির্দিষ্ট হাইট থেকে, তাহলে তার যে ওয়েট, যেটা সেই ওয়েটটাই ফোর্স হিসেবে কাজ করে সে নিচের দিকে পড়ে। জানেন কি সেটা? একটা নির্দিষ্ট বডিকে যদি আপনি ছেড়ে দেন, তাহলে তার ওয়েটটাই কি হিসেবে কাজ করবে? তখন তার ফোর্স হিসেবে কাজ করবে, তবে সেটা ডাউনওয়ার্ড ডিরেকশন, তাই না? ডাউনওয়ার্ড ডিরেকশনেই সে বল হিসেবে কাজ করবে, ফোর্স হিসেবে কাজ করবে। আর এয়ার রেজিস্ট্যান্সের যে ফোর্সটা, সে কোন দিকে কাজ করবে? ডাউনওয়ার্ডে কাজ করবে নাকি আপওয়ার্ডে কাজ করবে? আপওয়ার্ড। আপওয়ার্ড, কারণ বাতাস বাধা দিবে কি, তাকে পড়তে দিতে চাইবে না, যে সে বাধা দিবে,
তাই না? আপনি নর্মালি চিন্তা করেন যে একটা ছাতা আপনি মনে করেন কেউ জাম দিবে, কেউ মনে শখ করলো একতলা থেকে জাম দিবে, সে ছাতা একটা অন করে জাম দিল বা নর্মালি জাম দিল, তার উপর কি বাতাসে বাতাস কাজ করবে না? বা আপনি ছাদের উপর থেকে একটা খাতা পেজ সে ছেড়ে দিলেন, একটা কাগজের টুকরো, তারও নিশ্চয়ই একটা ওয়েট আছে। তাহলে দেখেন তাকে ছেড়ে দিলে বাতাস যদি বেশি হয় জীবনে সে নিচে পড়বে? সে কিন্তু উঠতে থাকবে না যতক্ষণ পর্যন্ত বাতাসের বাধা বন্ধ না হচ্ছে। কারণ কি? তার ওয়েট থেকে রেজিস্ট্যান্সের পরিমাণ বেশি, তার ওয়েট থেকে রেজিস্ট্যান্সের পরিমাণ বেশি বিধায় সে নিচের দিকে নামতে পারছে না। কিন্তু যদি রেজিস্ট্যান্স কম হয় তাহলে কিন্তু সে নামবে। তবে অলওয়েজ মনে রাখতে হবে যেটা, তার ডাউনওয়ার্ড ডিরেকশনের ফোর্সটা কি হিসেবে কাজ করবে? তার ওয়েটটাই তার ফোর্স হিসেবে কাজ করবে। তাহলে এই জিনিসটাকে যদি আমরা একটু ডায়াগ্রামে শো করি, যদি এই পুরো কেসটাকে, জিনিসটা কি এরকম দাঁড়ায় কিনা দেখেন। ধরে নেন একটা বডি আছে এখানে, সে স্থির অবস্থায় আছে নির্দিষ্ট একটা হাইটে, সে নিচের দিকে পড়বে। তাহলে তার ওয়েট হচ্ছে কত? 8 পাউন্ড। তার ওয়েটটা হচ্ছে 8 পাউন্ড। তাহলে এই তার ওয়েটটাই কি F1 হিসেবে কাজ করবে কিনা, ফোর্স হিসেবে কাজ করবে কিনা ডাউনওয়ার্ড ডিরেকশনে? সে যে নিচের দিকে পড়ছে সেই ফোর্সটাই কি F1 হিসেবে কাজ করবে কিনা? করবে স্যার। আচ্ছা, আর এয়ার রেজিস্ট্যান্সটা কোন দিকে কাজ করবে তাহলে? উপরের দিকে। এবং এয়ার রেজিস্ট্যান্সটাকে যদি আমরা ফোর্সটাকে যদি চিন্তা করি F2, F2 এর ভ্যালু দেওয়া আছে কত? 2V, তাই না? F2 is numerically equals to 2V। তাহলে দেখেন F1 এর ডিরেকশন ডাউনওয়ার্ড হওয়াতে যদি প্লাসের হয়, তাহলে F2 মাইনাস আপওয়ার্ড হবে, হলে কি মাইনাস নেগেটিভ হবে। নেগেটিভ হবে। তাহলে দেখেন আলটিমেটলি সেই বডিটা যে নিচের দিকে পড়ছে তার রেজাল্টেন্ট ফোর্স কত, লব্ধি বল কত? দুইটার সামেশন না? জি স্যার। জি স্যার। লব্ধি বল তো F1 প্লাস F2 হয়, তাই না? যে তার ওয়েট থেকে ওই রেজিস্ট্যান্সটা, এটা দ্যাট মিন্স কি F1 প্লাস F2 করলে তো রেজাল্টেন্ট ফোর্সটা আমরা পাবো। আমি কি বুঝতে পেরেছি এতটুকু কথা? জি স্যার। তাহলে আমাকে বের করতে হবে কি যে টি সময় পরে, টি আফটার টাইম টি, যে ভি ইকুয়ালস টু কত এবং এক্স ইকুয়ালস টু কত। ঠিক আছে, এই দুইটা জিনিস আমাকে বের করতে হবে। তাহলে একটু আমরা বের করার চেষ্টা করছি। সলিউশন মূলত এখান থেকে শুরু হয়ে গেছে। So, according to the Newton's second law of motion, according to Newton's second law of motion, দেখো তো আমরা এটা জানি কিনা, F equals to ma জানি কিনা? জি স্যার। Yes sir. নিউটনের ফোর্স, যে গতির দ্বিতীয় সূত্র থেকে এটা আমরা জানি, the rate of change of momentum is proportional to force। তাহলে এই F বলতে কি রেজাল্টেন্ট ফোর্স। তাহলে এই F কে ভেঙে, কারণ এখানে যদি আমার দুইটা ফোর্সের ব্যাপার আছে, তাহলে F1 প্লাস F2 লেখা যাবে কিনা? এই যাবে স্যার। m তো মাস, অ্যাক্সিলারেশন যে কথা dv/dt দেখেন তো এক কথা কিনা? জি স্যার। অ্যাক্সিলারেশনের ডেফিনিশন কি? the rate of change of velocity is called acceleration। যে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ। তাহলে a কে dv/dt লেখা যাবে না? আচ্ছা, তাহলে দেখেন আমার এই প্রবলেমে F1 এর ভ্যালু কত? 8, F2 হচ্ছে -2v, m আমি এখনো জানি না, dv/dt। m এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। যেমন দেখেন m এর ভ্যালুটা আমি একটু রাইট হ্যান্ড সাইড নোটে বের করে ফেলবো। যেমন দেখেন তো এখানে যদি আমরা একটু সাইড নোটে আমি একটু বের করতে চাই, এখানে আমরা w = mg জানি কিনা সূত্র? জি স্যার। যে weight = mass into acceleration due to gravity। ইয়েস স্যার। যে ভর ইনটু অভিকর্ষ ত্বরণ কিন্তু কি বলা হয়? ওজন, মনে আছে? জি স্যার। যে জি mass স্যার। into acceleration due to gravity। এখন দেখেন আমার ওয়েট, সেই বডিটার ওয়েট কি 8 পাউন্ড না? জি স্যার। আচ্ছা, তাহলে মাস আমি জানি না। এখন দেখেন SI ইউনিটে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, রাইট? এটা আপনারা জানেন নিশ্চয়ই, SI ইউনিটে 9.8
হ্যাঁ, কিন্তু আমার এখানে ইউনিটটা আছে এমকেএস ইউনিটে। এমকেএস ইউনিটে জি এর ভ্যালু হচ্ছে 32 ফিট পার সেকেন্ড স্কয়ার। এটা মনে রাখতে হবে একটু। এমকেএস ইউনিটে আপনার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু হচ্ছে 32 ফিট পার সেকেন্ড স্কয়ার। তাহলে 32 বসালাম জি এর জায়গাতে। দ্যাট ইমপ্লাইজ m equals to 1/4 নিশ্চয়ই, জি স্যার। এবং এটা 1/4 গ্রাম কিন্তু, হ্যাঁ, এমকেএস ইউনিটে দিস ইজ গ্রাম। তাহলে 1 minus 2v, তাহলে এটাকে লেখা যাবে কি 1/4 dv/dt। বুঝতে পেরেছেন এই পর্যন্ত কিভাবে আসলে এই লাইনটা? আচ্ছা, এখন এটাকে সলভ করলে আমার ভ্যালু চলে আসবে। এটাকে সলভ করলে আমি ভি পেয়ে যাবো, আর ভি পেয়ে যাওয়া মানে এক্স অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখেন এটাকে যদি একটু আমরা সেপারেট যদি করি, এই জিনিসটাকে নিশ্চয়ই এরকম লেখা যাবে, আমি আশা করি যে এই যে 8 minus 2b কে যদি আমরা ডান দিকে নিয়ে যাই ভাগাকারে চলে যাবে না? যদি উপরে নিচে করি আর কি জিনিসটাকে, তাহলে এখান থেকে এরকম লিখতে পারবো কিনা আমরা 4 dt 1/8 minus 2b dv লেখা যাবে কিনা? যে 4 dt নিচে ছিল তাকে এদিকে নিয়ে আসলে কি গুণাকারে চলে আসবে না? জি স্যার। আর এটা চলে যাবে কোথায়? তাহলে নিচে চলে যাবে, নিচে চলে আসবে। তাহলে দেখেন তো সেপারেট হয় কিনা, জিনিসটা কি সেপারেট হয়েছে কিনা। এখন আমি আবার আপনাদের যেভাবে পছন্দ সেভাবে নিয়ে আসলাম। আমি ওই অনেক সময় দিয়ে অনেকে হা করে তাকিয়ে থাকে যে স্যার আমি লিখবো বাম দিকে, নিচ্ছি বাম দিকে, লিখি ডান দিকে, তাই না? তাহলে দেখেন তো এখন কি এটাকে সেপারেবল ইকুয়েশন হয়েছে কিনা, সেপারেট হয়েছে কিনা। ডিভি এর সাথে ভি ছাড়া অন্য কোনো ফাংশন নেই, ডিটি এর সাথে টি নেই, কিন্তু অন্য ফাংশন নেই নিশ্চয়ই, তাই না? এরকম যদি হয় তাহলে আমরা কি করতে পারি? ইজিলি ইন্টিগ্রেট করতে পারি। আমরা জানি আপনারা নিশ্চয়ই জানেন সেটা, এটা নিয়ে অনেক কথা হয়েছে। এই ফর্মে থাকলে তাকে ইজিলি ইন্টিগ্রেট করা যায়। তাহলে এখন যদি আমরা ইন্টিগ্রেশন সাইন যদি আমরা হায়ার করি 1/8 minus 2b dv ইন্টিগ্রেশন অফ 4 dt, আমি একটু চেঞ্জ করবো এখানে। কি চেঞ্জ করবো দেখেন, এটা ভগ্নাংশ আকারে আছে না? দেখেন তো এই জিনিসটা ভাগাকারে আছে। তাহলে নিচের ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে উপরে পাওয়া যায় কিনা একটু চেক করি আমরা। 8 minus 2v কে যদি v এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেন কি আসে? -2 আসে না? জি স্যার। উপরে কি -2 আছে? আমরা যদি একটা কাজ করি, এখানে যদি একটা -2 এনে এখানে যদি একটা -1/2 দিই, কোনো আপত্তি আছে কিনা দেখেন তো। কাটাকাটি করলে আবার আগে লাইনে ফিরে যাবে না? জি স্যার। যে -2 -1/2 ক্যান্সেল, আগে লাইনে তো ফিরে যায়। তাহলে এখন দেখেন -1/2টাকে যদি সামনে রেখে দিই আমরা, নিচের ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে উপরে পাওয়া যায়, তাহলে আনসার হওয়া উচিত কি? লন নিচের ফাংশন। ওকে ফাইন। 4 কে টি এর রেসপেক্ট ইন্টিগ্রেট করলে হয় 4t, জানেন সেটা? জি স্যার। সাথে একটা কনস্ট্যান্ট নিলাম, সেই কনস্ট্যান্টটাকে বলছি আমরা সি নট। ওকে, তাহলে এখন যদি আমরা লেফট হ্যান্ড সাইড থেকে এই নাম্বারটাকে অ্যাভয়েড করতে চাই, -1/2টাকে, তাহলে -1/2 কে অ্যাভয়েড করার উপায় কি? -2 দ্বারা মাল্টিপ্লাই করা বোথ সাইডে। তাহলে লন 8 minus 2b, -2 দ্বারা যদি গুণ করে দিই -8t -2 c নট। এ পর্যন্ত প্রশ্ন আছে কি? জি না স্যার। আমার টার্গেট ভি এর ভ্যালু বের করা ফার্স্ট, দেন এক্স বের করব, ভেলোসিটি দেন ডিসটেন্স। তাহলে ভি বের করতে গেলে সামহাও এখান থেকে কি অ্যাভয়েড করতে হবে? লন অ্যাভয়েড করতে হবে না? লন কে সরানো ছাড়া তো আমি ভি এর ভ্যালু বের করতে পারবো না। তাহলে লন কে সরানোর উপায় কি? এক্সপোনেনশিয়াল আনা নিশ্চয়ই। জি স্যার। আমি সেপারেবলে তারপরে হোমোজিনিয়াস এগুলো বলছি, কিন্তু লন কে সরাতে গেলে উভয় দিকে কি আনতে হবে? এক্সপোনেনশিয়াল। তাহলে যদি বাম দিকে এক্সপোনেনশিয়াল আনি তাকে তো ই টু দ্য পাওয়ার লন তো ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি শুধুমাত্র 8 minus 2b, আর এদিকে যখন আনবো তখন হবে কি টু দ্য পাওয়ার -8t -2 c নট। এর থেকে ভেঙে লেখাটা টাফ, যদিও এটা সত্য। এখান থেকে এটাকে এরকম লিখতে পারবো কিনা? চাইলে এরকম লেখা যাবে কি? না হলে না বলেন, যদি আমার সাথে একমত না হন যে স্যার লেখা যাবে না। স্যার যাবে। কারণ যে আপনি পাওয়ার গুলো আবার যোগ করলে তো এটাই হয়ে যায়, তাই না? তাহলে দেখেন সি নট যদি কনস্ট্যান্ট হয়, ই টু দ্য পাওয়ার -2 c নট তো কি হওয়া উচিত? একটা কনস্ট্যান্ট। একটা নাম্বার যদি মনে করেন একটা নাম্বার হচ্ছে 5, তা সি নট যদি 5 হয়, দেখেন ই টু দ্য পাওয়ার -10 সেটাও কিন্তু একটা কনস্ট্যান্টই হবে। এবং সেই কনস্ট্যান্টটাকে আমরা ধরে নিচ্ছি c1, এই পুরো টার্মটাকে ধরছি c1, তাহলে থাকবে কি c1 ই টু দ্য পাওয়ার -8t,
আপনি চাইলে সাইড নোট দিতে পারেন যে হোয়ার c1 ইকুয়ালস টু e টু দ্য পাওয়ার মাইনাস 2c0। ওকে, তাহলে যেহেতু আমরা v এর ভ্যালু বের করতে চাই, তাহলে দেখেন এই 2b কে যদি সাইড চেঞ্জ করি প্লাস হয়ে যাবে না ওইদিকে চলে গেলে? জি স্যার। আগের ফর্মে ফিরে যাচ্ছি, তাকে নিচ্ছি ডান দিকে, যদি বাম দিকে রেখে কোনো আপত্তি আছে? এইটা হচ্ছে বামে থাকুক, এটাকে যদি বামে নিয়ে আসি মাইনাস হয়ে যাবে না? এরকম লিখতে পারবো কিনা দেখেন তো। পারবো স্যার। আর যদি সমস্যা হয় কি করার, মন খারাপ যারা করছেন তাদের আচ্ছা, জন্য, তাদের জন্য একটা লাইন স্যার এড করতে হবে শুধু। তাদের জন্য ভেঙে করলে ভালো। এটা না, এটা না, এই তো। আচ্ছা, জি তাহলে স্যার। ভি সমান পাচ্ছি আমরা, এই 2 এদিকে গেলে কি হাফ হয়ে যাবে, হাফ 8 মাইনাস c1 e টু দ্য মাইনাস 8। তাহলে ভি সমান এটা পেলাম, কিন্তু ভি এর ভ্যালু কিন্তু এখনো কমপ্লিট হয় নাই। কেন হয় নাই? কারণ c1 এর ভ্যালু কি আমরা জানি কনস্ট্যান্টের ভ্যালু? জি কনস্ট্যান্টের ভ্যালু জানি না। তবে একটা শর্ত দেওয়া ছিল, দেখেন আপনাদের মনে আছে কিনা কোশ্চেনটাতে, দ্য বডি ফলস ফ্রম রেস্ট, কোশ্চেন ছিল কিনা এই লাইনটা? জি স্যার, স্থির অবস্থা থেকে পড়ছে। জি স্যার, স্থির অবস্থান থেকে। হ্যাঁ, তাহলে স্থির অবস্থা থেকে পড়া মানে কি, যে when t equals to 0, যেমন সময় যখন শূন্য ছিল তখন তার ভেলোসিটি শূন্য ছিল। জি স্যার। স্থির অবস্থা Zero. মানে কি এটা না? জি স্যার। যখন টাইম 0 তখন তার ভেলোসিটি 0 অ্যাজ ওয়েল অ্যাজ ডিসটেন্সও 0, সে কোনো দূরত্ব যায় না। তাহলে এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, v এর ভ্যালু 0, t এর ভ্যালু 0, তাহলে কি আসে দেখেন, v এর ভ্যালু যদি 0 বসাই, 0 হাফ 8 মাইনাস c1 e টু দ্য পাওয়ার 0 মানে কি 1 না? t এর ভ্যালু যদি 0 বসাই তাহলে আলটিমেটলি কি থাকে, c1। So that implies c1 equals to 8, কারণ এই যে হাফ এর দিকে তো চলে আসলো, তাহলে c1 equals to 8 পাওয়া যাবে না? জি স্যার। তাহলে এখন c1 এর ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমার এখন কিন্তু v চলে আসছে। Hence v equals to half 8 minus 8 e to the power minus 8t। এখানে একটা কাজ করা যায়, দেখেন তো দুইটার মধ্যে 8 কমন আছে কিনা, দুইটা টার্মই। জি স্যার। 8 যদি কমন নিয়ে নেন তাহলে আবার হাফ দ্বারা কাটলে কি এরকম লিখতে পারবো, দেখেন তো 4 into 4 into 1 minus e to the power minus 80। এই হচ্ছে আমার ভি, দ্যাট ইমপ্লাইজ ভি। তাহলে একটা অংশের আনসার এখানেই শেষ। ভেলোসিটি চলে আসা মানে হচ্ছে এই প্রবলেমের 80% সলভ হয়ে যাওয়া। ভেলোসিটি চলে আসা মানে কত পার্সেন্ট সলভ হয়ে যাওয়া? 80-90% ধরতে পারে। কারণ পরে আমাকে বের করতে হবে কি, ডিসটেন্স। এখন ভেলোসিটির সংজ্ঞা বলেন, ব্যাগের সংজ্ঞা বলেন, কে কে বলবেন? ব্যাগ কাকে বলে? ইন্টারমিডিয়েট বা এসএসসি তে ফিরে গেলাম, 9 এ ব্যাগ কাকে বলে? এনিওয়ান? সময়ের সাথে স্যার ds দূরত্ব বাই পরিবর্তন dt, সরণের পরিবর্তন। যে সময়ের সাথে সরণের পরিবর্তন, দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, রাইট? সময়ের জি স্যার। সাথে সরণের পরিবর্তনকেই বেগ বলে, ভেলোসিটি। আর স্পিড আর ভেলোসিটির মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাই না? জি স্যার, একটা ভেক্টর বেগ আর দ্রুতির মধ্যে পার্থক্য আছে কিন্তু, হ্যাঁ দেখেন। তো যদিও আমি এখানে ভেক্টর এইসব নিয়ে কথা বলছি না, সিম্পলি ভেলোসিটি নিয়ে কথা বলছি। সো ভেলোসিটিকে দেখেন তো এরকম লেখা যাবে কিনা, dx বাই dt। x যদি ডিসপ্লেসমেন্ট হয়, সরণ হয়, তাহলে v সমান কি dx বাই dt লেখা যাবে কিনা? Is it যাবে possible, স্যার। right? Because velocity is nothing else, this is the rate of change of displacement, তাহলে v এর জায়গাতে অবশ্যই dx বাই dt লিখতে পারার কথা। তাহলে এখন বলেন dx বাই dt কে কি করলে x এর ভ্যালু পাওয়া যাবে? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন করতে হবে কার রেসপেক্টে? t এর রেসপেক্টে নিশ্চয়ই, রাইট? সো integrating with respect to t, with respect to t, তাহলে লেফট হ্যান্ড সাইডে থাকবে কি x, রাইট হ্যান্ড সাইড কে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশনটা একটু ভেঙে করছি। ফর কনস্ট্যান্ট 1 কে t এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে কি t হয় না? জি স্যার। মাইনাস e টু দ্য পাওয়ার মাইনাস 80 কে ইন্টিগ্রেট করলে হয় e টু দ্য পাওয়ার মাইনাস 80 ডিভাইড বাই মাইনাস 8, প্লাস একটা কি আসবে, কনস্ট্যান্ট আগে c1 পর্যন্ত ইউজ করেছি, আমি বলছি এটা c2। বুঝতে পেরেছেন কি এই লাইন কোথায় জি চলে? আচ্ছা,
এখন that implies x equals to 4t minus 1 plus 1 by 8 e to the minus 8t plus c2. এখন c2 এর ভ্যালু কি আমরা জানি? c2 এর ভ্যালু আমাদের অজানা। জি স্যার। তাহলে c2 এর ভ্যালু বের করার জন্য সেম লজিক, যেহেতু ইনিশিয়ালি t রেস্ট equals 0 তখন t equals to 0 0 then x equals to 0, x এর ভ্যালু 0 বসান, equals to t এর ভ্যালু যদি 0 বসা, দেখেন তো এতটুকু জায়গা, এই যে প্রথম টার্মটা কি 0 কিনা, এই যে 4 into 0, এই যে 0 প্লাস e to the power 0 মানে কি 1, তো লেখা থাকে কত 1 by 8 plus c2, that implies c2 equals to minus half. তো 4 দ্বারা গুণ করলে কি হাফ হয় না? 4 দ্বারা গুণ করে দিলে তা কি হাফ, সাইড চেঞ্জ করলে কি মাইনাস হাফ না? c2 equals to minus half. তাহলে এখন c2 এর ভ্যালু বসিয়ে দেন, c2 এর ভ্যালু বসিয়ে দিলে যা আসবে সেটাই হচ্ছে আমাদের আনসার। সো হেন্স x equals to 4 into t plus 1 by 8 to the power minus 8t minus half. So this should be the answer. আমি কি বুঝতে পেরেছি কিনা? তাহলে দেখেন এখানে তাহলে মূলত কাজটা কি, ভেলোসিটি বের করাটাই হচ্ছে মেইন কাজ। জাস্ট ভেলোসিটিকে ইন্টিগ্রেট করলেই অটোমেটিক্যালি ডিসপ্লেসমেন্ট চলে আসবে। কারণ আমরা জানি যে ফোর্স, যেমন এটা কিন্তু একটা বায়োলজিক্যালি যে কোথাও যদি শুধু সরণ দেওয়া থাকে আর ভর দেওয়া থাকে, এখান থেকে বল বের করা যায় না? কারণ সরণ দেওয়া থাকা মানে কি, যে ডিসপ্লেসমেন্ট দেওয়া থাকা মানে আপনি ভেলোসিটি বের করতে পারবেন, ভেলোসিটি থেকে অ্যাক্সিলারেশন বের করতে পারবেন। আর যদি ভর সাথে দেওয়া থাকে, মাস ইনটু অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ফোর্স। আবার দেখেন কোথাও যদি ফোর্স দেওয়া থাকে, মাস দেওয়া থাকে, আপনি এখান থেকে ডিসটেন্স বের করতে পারবেন, তাই না? কারণ ফোর্স দেওয়া আছে, মাস দেওয়া আছে, দ্যাট মিন্স অ্যাক্সিলারেশন আপনি জানেন, অ্যাক্সিলারেশন কি ইন্টিগ্রেট করলে ভেলোসিটি আসবে, ভেলোসিটি কি ইন্টিগ্রেট করলে আপনি ডিসটেন্স পেয়ে যাবেন, ডিসপ্লেসমেন্টটা পেয়ে যাবেন। আমি কি বুঝতে পেরেছি? জি স্যার। সো আগামী ক্লাসে এই রিলেটেড আরো কিছু প্রবলেম দেখবো পরবর্তী ক্লাসে আর কি, যে না শুধু এরকম না, যেমন যদি একটা স্কাই ডাইভার প্লেন থেকে যখন জাম্প দেয়, মানে ইয়ে থেকে, মানে উড়োজাহাজ থেকে, তখন তার যে ফোর্স এবং তার ভেলোসিটির ধরন কেমন হয় ইত্যাদি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে কথা বলবো। অ্যাজ ওয়েল এজ এখানে এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন, শুধু তাই না, এগুলো গ্রোথ রেটের ক্ষেত্রে, পপুলেশন গ্রোথ রেটের ক্ষেত্রে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাহায্যে বিভিন্ন জিনিস সলভ করা যায়। মিক্সচার প্রবলেম, যে কোনো একটা ট্যাঙ্কের মধ্যে মনে করেন কত লিটার পানি ছিল, আপনি কি কত পরিমাণ দিয়ে দিয়েছেন, তার ফ্লো কেমন ছিল, ওইখান থেকে ইকুয়েশন দাঁড় করিয়ে আপনি বলে দিতে পারবেন যে আফটার 5 সেকেন্ড বা আফটার 10 সেকেন্ড ওই ট্যাঙ্কের মধ্যে মিক্সচারে কোনটার রেশিও কেমন আছে, এগুলো বলে দেওয়া যায় বাই ইউজিং ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই রিলেটেড কিছু প্রবলেম পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন বলেন আজকের ক্লাস নিয়ে কার মধ্যে কি প্রশ্ন আছে? মানে ক্লাসে আমি সবচেয়ে বেশি এই কথাটাই বলি, কার কি প্রশ্ন আছে? ওইদিকে সোশ্যাল মিডিয়াতে তো একটা সুবিধা, এখন